আলাইকুম, আমি ডক্টর সৈয়দ খালিদ হাসান। আমি সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ডিপার্টমেন্ট অফ সার্জারিতে কর্মরত আছি। এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি। ওয়েলকাম এন্ড এ ভেরি গুড মর্নিং টু ইউ অল। অ্যাকচুয়ালি আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে কতটুকু হেল্প করতে পারবো জানি না, বাট যেভাবে আমাকে টপিকটা বলা হয়েছে, যে ইন্ট্রোডাকশন অফ লং কেসেস, আমিও মনে করি ফাইনাল প্রফ এক্সামিনেশনে in long cases is one of the stations or factors pass the whole exam, because আমি একটু সহজভাবে বলবো আজকে যে আমি জানি না কতজন অনলাইনে আছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এটাই কামনা করি। তো নেক্সট প্রফেশনাল পরীক্ষা, ফাইনাল প্রফেশনাল পরীক্ষা এক্সপেক্টেড রেগুলার ব্যাচের নভেম্বর মাসে হওয়ার কথা, কিন্তু কোভিড কারণে কবে হবে জানি না। বাট যেটা আপনার সাপ্লিমেন্টারি ব্যাচ এবং ওল্ড কারিকুলাম ব্যাচ, এটা খুব সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহে রিটেনটা হবে, আর বারবার ক্লিনিক্যালটা হবে, অস্পিটা হবে আপনার প্রথম সপ্তাহে, এটুকুই আমাদের জানা। তো যাই হোক, তো ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন ইজ দ্য ফাইনাল এক্সিট পয়েন্ট of a whole 5 or 5.5 years long, lengthy and কি বলবো, খুব ফ্রাস্ট্রেটিং বলতে পারেন, আবার কারো কারো জন্য খুব এনজয়িং, কিন্তু বেশ লেবোরিয়াস, এবং এটা খুব পেশেন্স রেখে কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা ওই প্রথম ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে কি করবো। আসলে ইন্ট্রোডাকশন অফ লং কেসেস এভাবে আমরা সাজাতে পারি যে ওই দিন আসলে কি হয়, সেটা আমরা জানি কিনা। আমরা অনেকেই জানি, অথবা আমি একটু আবার একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করছি যে যেদিন ডেট পড়ে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেদিন কি হয়। আসলে সেদিন দুইটা পার্টের পরীক্ষা হয়। সেই পরীক্ষাটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর একটা হচ্ছে ভাইভা। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আছে শর্ট কেস আছে, লং কেসেস আছে, আর হচ্ছে ভাইভা পোর্শন আছে। এটা স্ট্রাকচারালি ভাগ করা ডিউরেশন অনুযায়ী। তো আমি লং কেসের ব্যাপারে যেরকম বলার চেষ্টা করছি, যে ওই দিন যখন 8টা থেকে পরীক্ষা শুরু হয়, তখন কি 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 আমরা করি। একজন এক্সামিনি আমি হলে কিভাবে আসতাম। তো ওইখানে একটা অ্যাসেসমেন্টের পয়েন্ট গুলো কি, যেটাতে করে তোমাকে ক্লিয়ার করে দেওয়া হবে যে না, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, অথবা ইউ আর ক্যাপাবল অর এলিজিবল টু হ্যাভ দ্য এমবিবিএস ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের টিচাররা যেভাবে দেখে আসছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু থিওরিটিক্যাল অথবা ক্লিনিক্যাল অ্যাকিউমেন্টশিপ, বা তুমি খুব ভালো পারো, খুব ভালো, মানে যাই প্রশ্ন পড়ছিস তাই উত্তর দিতে পারছি, কিন্তু তোমার অ্যাটিটিউড টু দ্য পেশেন্ট, টকিং টু দ্য পেশেন্ট হয়তো অ্যাকসেপ্টেবল নয়। এই পয়েন্টগুলোও আমাদের কিন্তু দেখতে হবে। এবং প্রথম হচ্ছে তোমার ফার্স্ট লুক অ্যাটিটিউড। আমরা মানে খুব ফ্রেশলি আসবো, একটা পরিষ্কার অ্যাপ্রন উইথ আয়রন করা, এবং টোটালি যেগুলো যেগুলো ছোট ছোট ভুলগুলা হয়, সেটা আমি ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি। একটা রোল নাম্বার, নেম ট্যাগ সুন্দর মতো লিখে, এবং যেটা যদি প্রিন্টেড হয় সবচেয়ে ভালো হয়, এটা একটা সেফটি পিন দিয়ে বাম দিকের পকেটের ওখানে, অ্যাপ্রনের ওখানে রাখা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেন তোমার এক্সামিনার তোমার ইন্টারনাল তোমাকে চিনে। ভেরি রাইট, তুমি তোমার রেজিস্টার তোমাকে চিনে, হ্যাঁ, তোমার আদার যে সিনিয়র যারা ট্রেনি আছে তোমাকে চিনে, কিন্তু এক্সামিনার এক্সটার্নাল দিন, উনি তোমাকে চিনে না। তোমার ইমপ্রেশনটা, ফার্স্ট ইমপ্রেশনটা যেন সুন্দর হয়, ভালো হয়, সেটা। তো সেই অ্যাটিটিউড বা হচ্ছে, উনি তো তোমাকে কোনোদিন দেখে না, তোমাকে দেখবে, অ্যাসেস করবে আধা ঘন্টার জন্য, এবং এক্সটার্নালের উপরই কিন্তু পাসিং মানে ফ্যাক্টরটা বেশি ডিপেন্ড করে, ইন্টারনাল উপরে কম। ইন্টারনাল একটা ব্যালেন্সিং
একটা কি বলে রোল প্লে। তা বুঝতে পারছো কিনা বা আমি অডিবল কিনা আমি বুঝতে পারছি না। আই থিঙ্ক আই এম অডিবল, রাইট? আমাকে শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সব ঠিক আছে স্যার, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। তো একটা এক্সামিনার যখন আসবে, তো ওই দিন সাধারণত পরীক্ষার্থী থাকে ধরো মানে ডিপেন্ড আপন দা রেগুলার ব্যাচে 15 জন থাকে। একটা একটা কলেজের যখন মেডিকেল কলেজে অ্যাটলিস্ট 50 স্টুডেন্টস আছে, আর তার থেকে তো বেশি আছে, 120 আছে, 150 আছে। যদি এক্সামিনি রেগুলার ব্যাচের হয় তাহলে ইউজুয়ালি 14 to 15 এক্সামিনি ওই দিন রোল নাম্বারটা থাকে। তো তোমার যেদিন রোল নাম্বার, তোমার যেদিন পরীক্ষা হবে, তোমার কি 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 কাজ করতে হবে? একটা হচ্ছে তোমার ড্রেস আপ জনিত একটা কাজ আছে, কিছু কিছু জিনিস রেডি করা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার জন্য, কিছু কিছু ম্যাটেরিয়াল এগুলাকে রেডি করা, নিজেকে প্রিপেয়ার করা। সেই প্রিপারেশনের মধ্যে মানে ইয়েতে কি বলে যে পার্লারে যেতে হবে সেরকম না। যদি ছেলে হয় চুলটাকে সুন্দর মতো কেটে একটা অ্যাকসেপ্টেবল, নট ভেরি মানে সেলিব্রিটি ওয়েতে সেরকম না, একটা জেন্টলম্যান যেন তোমাকে মনে হয় যে তুমি আজকে পরে ডাক্তার হয়ে যাচ্ছ, সেরকম একটা অ্যাটিটিউড নিয়ে আসতে হবে। সেটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, এমবিবিএস এন্ড পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার শুরু হয় এই লুক এবং অ্যাটিটিউড। এবং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ একটা ডাক্তারের কথা, প্রেজেন্টেশন, অ্যাটিটিউডটা ইম্পর্টেন্ট। সেটা কিন্তু প্রথম থেকেই অ্যাসেস করা হয়। যখন তুমি ওই এক্সামিনের সামনে দাঁড়াবা, তোমাকে যখন একটা খাতা দেওয়া হবে লং টেস্টের জন্য, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তুমি এসে দাঁড়ালো, অনেকগুলি খাতা টেবিলের উপর থাকবে, তোমাকে বলা হবে যে ইউ হ্যাভ, যে একটা খাতা নাও। একটা খাতা নিলা, খাতা উল্টিয়ে দেখবা যে একটা বেড নাম্বার লেখা আছে। সেই বেড নাম্বারটাই হচ্ছে তোমার লং কেসেস। ওই বেডে যে পেশেন্টটা শুয়ে আছে, অ্যালট করা হয়েছে ওই পেশেন্টটাকে, ওই বেডটা, সেটা তোমার লং কেস, সেটা তোমাকে মাইন্ড রেডি করতে হবে। আচ্ছা, আর কি কি বললাম? দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে গেলা, আমি এটা মানে টোটাল সিনারিও বলার চেষ্টা করছি ওই দিন আসলে কি হয়। তারপরে আমরা হয়তো পরের পরের সেশনগুলোতে আমরা ইন্ডিভিজুয়াল ডিসকাস করার চেষ্টা করব। তো যেটা হয়, তোমাকে যখন অ্যালট করে দেওয়া হলো, তুমি বেডে গেলা, তাহলে তোমাকে কতক্ষণ সময় তুমি পাবা এই লং টেস্টের জন্য, এবং তোমাকে কি করতে হবে এই লং টেস্ট? ইউজুয়ালি 1 থেকে 1.5 ঘন্টা, ম্যাক্স মিনিমাম 1 ঘন্টা 60 মিনিট, ম্যাক্সিমাম 90 মিনিট তোমাকে অ্যালাউ করা হবে ওই লং টেস্টের। যেটাই লং টেস্ট করুক না কেন, বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন লং টেস্ট থাকতে পারে, বাট একটা স্ট্যান্ডার্ড এমবিবিএস লেভেলে কিছু কিছু লং টেস্ট আছে যেটা কমন, যত পরীক্ষা হয় কমন থাকে। এটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা না, খুবই কমপ্লিকেটেড কেস থাকবে, বেশিরভাগ স্ট্রেট ফরওয়ার্ড কেস থাকবে। সেটা আপার জিআইটি থেকে হতে পারে, হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। এই কয়েকটা সিস্টেম থেকে মেনলি এটা কভার করা। তাহলে তোমাকে যে টেস্টটা দেওয়া হলো, তুমি কিভাবে শুরু করবা, কি করবা এই লং টেস্টে? অ্যাকচুয়ালি ওখানে লং কেসের আমি জানি না তোমরা জানো কিনা, নাম্বার অ্যালোকেশনটা কিরকম। এখন তো সব স্ট্রাকচার হয়ে গেছে। সেই স্ট্রাকচারের মধ্যে নাম্বার অ্যালোকেশনটা হচ্ছে লং কেসের জন্য 30। আর আমরা যে নিউ কারিকুলামে বা এবারে কারিকুলাম চেঞ্জ হয়েছে, যে লেটেস্ট কারিকুলামে, সেটাও আগেরটার সাথে অলমোস্ট মিল আছে, যে 60% মধ্যে ইউ হ্যাভ টু গেট from 30, you have to get 60% of the money. তার মানে তোমাকে 30-এ 18 পেতে হবে। This is the first one. আর টেবুলেশনের ইয়েটা তোমাদের জানা আছে কিনা আমি জানি না। তোমাদের ইন্ডিভিজুয়াল মেডিকেল কলেজে যারা রেজিস্টার করান অথবা যারা টিচার আছেন, এটাও আমরা নিজেরা হাইলাইট করি। সেটা হচ্ছে যে এটা মার্কটা আলাদা আলাদা করা আছে, যদিও অ্যাজ এ হোল অ্যাসেসমেন্ট করে মার্কটা দেওয়া হয়, বা ইন্টারনাল বা এক্সটার্নাল দেয়, কিন্তু আলাদা আলাদা করা আছে।
সেটার মধ্যে প্রথম হচ্ছে তোমার হিস্ট্রি টেকিং, দেন হচ্ছে তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন, থার্ড হচ্ছে তোমার প্রেজেন্টেশন, ফোর্থ হচ্ছে তোমার ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। এই চারটা ভাগে তোমাকে অ্যাসেস করা হবে এই লং টেস্ট। তোমাদেরকে আমরা থার্ড ইয়ার থেকে যেভাবে হিস্ট্রি টেকিং শিখে এসেছি, শেখানো হয়েছে, ওই হিস্ট্রি টেকিংটাই তোমার এখন অ্যাসেসমেন্টের পর্যায়ে আসছে। এবং ওই ওই হিস্ট্রি টেকিংটা তুমি কতটুকু ক্যাপাবল, কতটুকু সুন্দর মতো লিখতে পারো উইদাউট অমিটিং এনি ভাইটাল পয়েন্টস, সেটা ইম্পর্টেন্ট। এবং এটা তোমাকে এই 1 থেকে 60 to 90 মিনিটসের মধ্যে এটা লেখাটা কমপ্লিট করতে হবে। এই হিস্ট্রি টেকিং, শুধু হিস্ট্রি টেকিং না, অ্যাজ এ হোল হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন আপ টু ট্রিটমেন্ট প্ল্যান, কোনো ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন প্ল্যান, ওই পর্যন্ত তোমাকে লিখতে হবে, যেটা তোমাকে পুরোটা শেখানো হচ্ছে। ঠিক আছে? আর এটার ভিতরে কি কি আছে না আছে সেটা আমরা পরে বলছি। হিস্ট্রি টেকিং এটা হলো একটা পার্ট। তো তোমার 90 মিনিট বা 60 মিনিট শেষ হলো, তুমি পেশেন্টটাকে এক্সামিন করলাম। সে ফর এক্সাম্পল একটা ইউরোলজি সিস্টেম থেকে, ইউরোলজিক্যাল সিস্টেম থেকে একটা কমন একটা লং টেস্ট থাকে, সেটা হচ্ছে বিনাল এনলার্জমেন্ট অফ প্রস্টেট। সে ফর আমি একটা এক্সাম্পল, সে বিনাল এনলার্জমেন্ট অফ প্রস্টেটের পেশেন্টটা পার্টিকুলার অফ দ্য পেশেন্ট থেকে রিহ্যাবিলিটেশন পর্যন্ত যা আছে পুরোটাই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, history of present illness, history of past illness, personal history, drug history, immunization history, যা আছে, general examination, local examination, systemic examination, silent feature, investigation, clinical diagnosis, differential diagnosis, and then investigation, then confirmatory diagnosis, then your treatment. এই পর্যন্ত তোমাকে পুরোটা লেখা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে তোমার সময়। এর মধ্যে তুমি পেশেন্টের সাথে কথা বলবা, এক্সামিনেশন করবা। আফটার কমপ্লিশন অফ তোমার যে অ্যালোকেটেড 60 মিনিটস টু 90 মিনিটস কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে শেষ হয়ে যাওয়ার পরে ডিপেন্ডস করে, সেন্টার টু সেন্টার ডিপেন্ড করে নেক্সট ইয়েটা কিভাবে শুরু হবে। এর এই 90 মিনিটস এর মধ্যে আবার কোনো সেন্টারে তোমাকে শর্ট কেসের জন্য ইউজুয়ালি দেখা হয়, শর্ট কেসের জন্য শর্ট কেস। তো শর্ট কেস ইজ ডিফারেন্ট একটা ডিসকাশন, ওটা হয়তো আরেকদিন করা যাবে। এই যে শর্ট কেসের জন্য তোমাকে আরো 15 মিনিটের জন্য ডেকে নেওয়া হলো, এর মাঝখানে ধরো তুমি হিস্ট্রি প্রেজেন্ট ইংলিশ লিখতেছিলা, তখন বলা যায় আচ্ছা শর্ট কেস পরীক্ষার জন্য আসো। তাহলে যখন পরীক্ষাটা যখন শর্ট কেস শুরু হলো, এই 15 মিনিট তোমার ওই লং কেসের সাথে অ্যাড হয়ে যাবে, যেহেতু তোমাকে 15 মিনিট শর্ট কেসের জন্য দেওয়া হয়েছে। তাহলে আবার শর্ট কেস থেকে ফিরে আসলো, ফিরে আসার পরে এই লং কেসে যা তোমার বাকি ছিল পুরোটা তুমি কমপ্লিট করবা। কমপ্লিট করে তুমি সুন্দর মতো রিভাইজ করবা, করে তুমি নিজে নিজে প্রিপারেশন নিবা যে তুমি কিভাবে পেশেন্টটাকে প্রেজেন্ট করবা। যখন লং কেসের তোমার অ্যালোকেটেড সময় শেষ হয়ে যাবে, তখন তোমার এক্সটার্নাল এবং ইন্টারনাল তোমার কাছে আসবে। 4 জন এক্সামিনার থাকে, তো 2 জন এক্সটার্নাল, 2 জন ইন্টারনাল। এখন কে তোমার পরীক্ষা ইন্টারনাল নিবে এটা আমার পক্ষে এই পর্যায়ে বলা সম্ভব না। কোনো সময় ক্রস হয়, ধরো 8 দিন পরীক্ষা, প্রথম 4 দিন ইন্টারনাল তোমার প্রফেসর একজন থাকে, কিন্তু পরের 4 দিনে উনি আবার বোর্ড চেঞ্জ হয়ে যায়। তোমার দিনে কে থাকবে ইন্টারনাল আমি জানি না, এবং এক্সটার্নাল থাকবে, তবে একজন ইন্টারনাল একজন এক্সটার্নাল এই কম্বিনেশন থাকবে, এটা কনফার্ম। যখন তোমাকে লং টেস্টের পরীক্ষাটা শুরু হয় কিভাবে এবং তুমি কি বলবা, পরীক্ষাটা যখন শুরু হয় তখন ইন্টারনাল এক্সটার্নাল তোমার কাছে আসবে। ইউজুয়ালি ইন্টারনাল করে কি তোমার খাতাটা তুমি যা লিখেছো সেটা সে পড়া শুরু করে, কি লিখেছো না লিখেছো। আর এক্সটার্নাল যিনি, তিনি তোমাকে তখন বলে যে ওকে লেটস স্টার্ট আওয়ার সেশন, কি করবে তুমি কি বলবে এবং কি ধরনের কোশ্চেন তুমি ফেস করতে পারো।
তুমি দুই ধরনের কোশ্চেন ফেস করতে পারো। একটা হচ্ছে বলতে পারে যে প্রেজেন্ট ইওর কেস, এছাড়া বলতে পারে তোমাকে যে এক্সামিনেটিং যে প্রেজেন্ট ইওর কেস, অথবা বলতে পারে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। যাই বলুক না কেন তোমার উত্তর কি হবে? ইউ শুড স্টার্ট উইথ ইওর salient feature. You should start with your salient feature. This is important. তুমি হিস্ট্রি টেকিং করে এক জায়গায় এসে সাইলেন্ট ফিচার একটা পার্ট আছে। সাইলেন্ট ফিচার ইজ দ্য what includes that. That includes the some point from the particulars of the patient, important points from the presenting complaint or chief complaint, history of present illness, important positive, important negative point, general examination, important positive point, important negative point, and last of all your diagnosis. আমি সো at this point আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে ইন্টারনাল অথবা এক্সটার্নাল, মেনলি এক্সটার্নাল তোমাকে যেটা বললো যে প্রেজেন্ট ইয়ার কেস, তোমাকে সেটা পুরোটাই বলতে হবে যে সাইলেন্ট ফিচার। সাইলেন্ট ফিচারটা হচ্ছে এরকম যে it is the presentation of the particulars of the patient and important presenting point of chief complaint and history of present illness, history of if past illness. Say for example, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, লাইক পেশেন্ট। এখন যেটা হয় যে তোমার কিন্তু জানাই থাকে যে তোমার লং টেস্টে কি করে, তোমার মেডিকেলে তোমার সিনিয়র, তোমার রেজিস্ট্রার, তুমি জেনে ফেলছো যে তোমার হাসপাতালে পরীক্ষার জন্য সে ফর এক্সাম্পল 8টা লং টেস্ট ভর্তি, 8টা লং টেস্ট, 10টা লং টেস্ট এরকম, অথবা 15টা লং টেস্ট, কিন্তু ওই দিন কি থাকবে ইভেন এটাও তুমি জানো। এবং যে পেশেন্টটা তুমি দেখছো এরকম হতে পারে সেটা যে তুমি গত 2 দিন ধরেই দেখছো, 2 দিন ধরে তার সাথে কথা বলেছো এবং তুমি হিস্ট্রিটা ঠিক জানো। কিন্তু তোমার যেটা হচ্ছে এখন যেটা তোমার করতে হবে পাস করার জন্য সেটা হলো যে এইটা তোমার হিস্ট্রিটা তোমাকে প্রেজেন্ট করে এস্টাবলিশ করতে হবে দিস ইজ দ্য কেস। Let's say for example, one of the commonest long cases in graduate level হচ্ছে chronic cholecystitis with polydipterosis। 15টা 16টা যদি লং কেসেস থাকে বা এক্সামিনি থাকে ওই দিনে, তার মধ্যে 50% এই গলস্টোন ডিজিজ লং কেসটা। দেখো তুমি লং কেস জানোই, তাহলে কি তুমি বলে ফেলবা স্যার দিস ইজ মাই কেস ইজ chronic cholecystitis due to polydipterosis, or this patient has been suffering from gallstone disease। না, এটা তো বলা যাবে না। তুমি জানলেও তুমি এটা বলতে পারবে না। তোমাকে বলতে হবে, তোমাকে ভান করতে হবে যে না, as if তুমি this is the first time you came across the patient and you took the history and you're presenting it like that. Like say for example তোমার সাইলেন্ট ফিচারটা কিরকম হওয়ার কথা হতে পারে। আচ্ছা, ওইটা আমি একটু পরে আসি। তো সাইলেন্ট ফিচার তুমি বললা, বলার পরে তুমি একটা ডায়াগনোসিসে আসলা। So this so my clinical diagnosis is chronic cholecystitis possibly due to polydipterosis. Why I am saying possibly due to polydipterosis? And because still I have not confirmed, I haven't confirmed the patient by investigation. তার মানে আমি তো ইনভেস্টিগেশন আমার জানার কথা না, আমি তো শুধু হিস্ট্রি এবং এক্সামিনেশনের পয়েন্ট দিয়ে, সিমটম এবং সাইনের পয়েন্ট দিয়ে আমি এই পেশেন্টকে এস্টাবলিশ করি। সুতরাং আমি যদি জানিও এই পেশেন্টের আলট্রাসোনোগ্রামে এই ধরনের ফাইন্ডিং আসছে, আমি কিন্তু বলতে পারবো না, তাহলে তুমি ডিসক্রেডিট হয়ে যাবে। তাহলে আমি কি বলবো? আমি ফ্রম হিস্ট্রি থেকে বলবো, ফ্রম এক্সামিনেশন ফাইন্ডিং থেকে বলবো these are my cases chronic cholecystitis possibly due to polydipterosis, as is because chronic cholecystitis is developed because of most of the cases due to stone. That's why I uttered this word possibly due to polydipterosis.
এই কথাটা বলার পরে তোমার এক্সামিনার তোমাকে মোস্ট পসিবল কোশ্চেনটা কি হতে পারে, তোমাকে আগে থেকে মাইন্ডসেট একটু একটু চর্চা রাখতে হবে যে নেক্সট কোশ্চেনটা আমার কি আসতেছে, কি করবে এক্সামিনার, কি কোশ্চেন করে নেক্সট। মোস্ট পসিবল আমি যদি এক্সামিনার হয় আমি প্রশ্ন করি যে হাউ উইল ইউ ডায়াগনোস ইউর কেস, তুমি কিভাবে ডায়াগনোসিস করলা যে এটা ক্রনিক পলিসিস্টাইটিস। তখন ব্যাপারটা দাঁড়াবে কি, তুমি যে সাইলেন্ট টিকেটে বলছো ওইটার থেকেও কিছু পয়েন্টগুলো আবার নতুন করে বলতে হবে। স্যার ফ্রম হিস্ট্রি আমার পজিটিভ পয়েন্ট ছিল এই, ফ্রম এক্সামিনেশন আমার পজিটিভ পয়েন্ট ছিল এই, আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেহেতু আমি বলছি যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ক্রনিক পলিসিস্টাইটিস, ইট মে বি a chronic peptic ulcer disease, chronic liver ulcer, chronic gastric ulcer, even it can be a chronic pancreatitis. তাহলে ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অথবা ক্রনিক পলিসিস্টাইটিসের পক্ষে যে পয়েন্টগুলো নাই সেটা তোমার নেগেটিভ পয়েন্ট হিসাবে আসবে, যে পজিটিভ পয়েন্ট হিসাবে স্যার আমি বলতেছি যে অন দিস বেসিস মাই ইমপ্রেশন ইজ দ্যাট। থার্ড কোশ্চেন যখন তোমার এক্সামিনার করবে হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, তাহলে প্রথম কোশ্চেন হলো প্রেজেন্ট ইউর কেস, সেকেন্ড কেস কোশ্চেন হলো how will you confirm your what are the points in favor of your diagnosis, and third how will you confirm your diagnosis। এই থার্ড যখন পয়েন্ট আসবে যে কনফার্মটা কিভাবে করবো, সে ফর এক্সাম্পল ক্রনিক পলিসিস্টাইটিস, তোমার একটা স্টেপ ফরওয়ার্ড দিতে হবে, স্যার আই লাইক টু ডু আলট্রাসোনোগ্রাফি অফ হোল একদম, আর অথবা আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। এখানে আমরা একটু মানে হয়তো ক্যাজুয়ালি নেই ব্যাপারটা, আসলে পরীক্ষা কোনো সময় ক্যাজুয়াল না, হয়তো অনেক জিনিসই আমি বুঝতেছি যে তুমি জানো বা বুঝো, কিন্তু তুমি এখানে একটু তোমাকে ক্যাজুয়াল হওয়া যাবে না, সিনসিয়ার হতে হবে। কিরকম সিনসিয়ার, তুই আমরা সে বলে কি যে ইউএসজি করো, আর ইউএসজি মানে যে আলট্রাসোনোগ্রাফি, এটা আমিও জানি হয়তো তুমিও জানো, মানে এক্সামিনার জানে এক্সামিনিও জানে, কিন্তু এখানে এটা বলা যাবে না, বলাটা উচিত হবে না, এবং একটু ডিসক্রেডিটেড হবে। তুমি বলবো স্যার পুরো কথাটা ইউজ করবো আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, যদি আমি হোল অ্যাবডোমেন বলে নাও চেষ্টা করো যে ঠিক আছে স্যার তুমি শুধু গলব্লাডার দেখতে চাও, ঠিক আছে আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটাইটিস। ইভেন এই কথাটা আমরা যে হিস্ট্রি লেখার জন্য যে খাতাটা দেওয়া হয় সেই খাতাটাতেও লেখা যাবে না, লেখা উচিত, এবং অনেকেই লেখে শুধু লেখে ইউএসজি, ইউএসজি অফ ব্রেইন না ইউএসজি অফ লেগ আর ইউএসজি অফ অ্যাবডোমেন আমরা বুঝতে চাইলেও বুঝতে চাই না, বিকজ এখানে একটা কারণ আছে যে আফটার তোমাকে যে এই ক্লিন চিট দেওয়া হবে যখন তুমি পাস করে যাবা, তুমি তখন নেক্সট তোমার স্টেপ ইন্টার্নশিপ, ইন্টার্নশিপে তুমি ইভেন তুমি যখন কাজ করবা তখন তোমাকে অনেক রিপোজিশন দেখতে হবে, অনেক রিপোজিশন, এক একটা ডিপার্টমেন্টে যখন যাবে এক এক রকম রিপোজিশন আছে, এই হেডে তোমার যদি ইএনটি তে যখন প্লেস থাকবে এক ধরনের রিপোজিশন, আবার যখন জেনারেল সার্জারি থাকবে এক ধরনের, আবার অর্থোপেডিক্স এক ধরনের, ইউরোলজিতে এক ধরনের। সুতরাং এই যে অ্যাব্রিভিয়েশনের ফর্মগুলো তোমাকে জানতে হবে এবং পুরোটা জানতে হবে, নাহলে ভুল রিপোজিশন চলে যাবে এবং ভুল জায়গায় ইনভেস্টিগেশন হবে। সুতরাং শুধু ইউএসডি লিখলে হবে, ইউএসডি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম লিখতে হবে, আবার আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি, তাহলে হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, নেক্সট কোশ্চেন শেষ হয়ে গেল। তখন তোমার নেক্সট কোশ্চেন তুমি ফেস করতে পারবে। এই পর্যন্ত তোমার যদি প্রেজেন্টেশন এবং তোমার ইন্টারপ্রিটেশন ঠিক হয়, নেক্সট তোমাকে যেটা করতে হবে যে তুমি কি ট্রিটমেন্ট করবে, তুমি তখন ট্রিটমেন্ট বলবো। যেহেতু সার্জারি পরীক্ষা দিচ্ছ, ইউজুয়ালি কেসগুলো প্রত্যেকটা ট্রিটমেন্ট অপশনই ইউজুয়ালি সার্জিক্যাল হয়, কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা যাবে না সেটা বলছি না, তো এটা পক্ষে যুক্তি আছে যে কেন তুমি সার্জারি করবো, স্যার আমি অপারেশন করতে হবে, তখন অপারেশন করতে হবে, কি অপারেশন করতে হবে সেটা তোমাকে কোশ্চেন করতে পারে যে কি ধরনের অপারেশন করা হয়, তুমি বলতে পারো যে না স্যার পলিসিস্টেক্টমি করবো, কোন প্রসিডিউরে করবা, এই একটার পর একটা পাইলড আপ অফ কোশ্চেন্স আসতে থাকবে, তুমি যদি ঠিক মতো অ্যান্সার দিতে পারো যে না স্যার আমি ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি করবো, তুমি কেন করে ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি করবো, স্যার দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। ল্যাপারোস্কোপিক পলিসিস্টেমি তুমি দেখেছো কিনা এক্সামিনার জিজ্ঞেস করবে, তুমি বলবা হ্যাঁ আমি দেখেছি,
কিভাবে দেখেছো সেটা প্রমাণ করার জন্য কিছুটা এখানে ক্যাচ আপ পয়েন্ট আছে, যে না তখন আবার বলে তোমার স্যার যে করে, তোমার স্যার কোন দিকে দাঁড়ায়, কয়টা পোর্ট করা হয়, পোর্টের সাইজ কত, ঠিক আছে, মনিটর কোন দিকে থাকে, কেন তুমি ল্যাপারোস্কোপি সিস্টেমটি করবে। এই কোশ্চেন গুলো হচ্ছে প্রত্যেকটা কেস বেসিস চেঞ্জ হবে। একটা বিপি এর যেরকম কোশ্চেন হবে সেরকম হবে, একটা কার্সিনোমা স্টোমাটাল লং কেসের হবে সেভাবে, আর একটা ক্রনিক পলিসিস্টাইটিসের লং কেস হলে যে ধরনের কোশ্চেন এবং অ্যান্সার দিতে হবে সেটা হবে আলাদা। বুঝতে পারলাম? আই থিঙ্ক সবাই শুনতে পাচ্ছে এবং বুঝতে পারতেছে। আমি জানি না আমার কথাগুলো কতটুকু হেল্পফুল হচ্ছে, অথবা মেনি অফ ইউ এই ধরনের কথাবার্তা আগেও শুনেছো এবং জানো, বাট আমি মনে করি এই ছোট ছোট স্টেপ গুলো হচ্ছে পাস করার জন্য। তোমাকে কখনোই এস্টাবলিশ করতে হবে না যে তুমি সার্জারি করতে পারো এবং সার্জারি জানো। You have to prove yourself as a safe doctor, not a safe surgeon. Safe surgeon হচ্ছে তোমার পরবর্তী স্টেপ, পোস্ট গ্রাজুয়েশন। সুতরাং তোমার অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, মুভমেন্ট, এগুলো দিয়ে তোমাকে অ্যাসেস করা হবে। নেক্সট যখন এই কথাগুলো শেষ হলো, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, নেক্সট কি তোমার পরীক্ষা শেষ না আর কিছু আছে? আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে তোমাকে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখাইতে হবে। তোমাকে এটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, যে কোনো একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন তোমাকে দেখাতে এবং দেখাতে হবে। সেটা কিরকম হতে পারে? এখন নিশ্চয়ই মানে ক্রনিক পলিসিস্টাইটিসের লং কেসে তোমাকে এক্সামিনেশন অফ ক্রেনিয়াল নার্ভ দেখাতে হবে। যে কেসটা তোমার করেছে সেই কেস ওরিয়েন্টেড একটা কিছু দেখাতে হবে। এখনকার ইয়েতে ওই অ্যানিমিয়া দেখাও, জন্ডিস দেখাও, সায়ানোসিস দেখাও, পেডাল ইডিমা দেখাও, এটা মানে এখন আর আমি দেখিনি, বা আমি ব্যক্তিগতভাবে হলেও এটা আমি মনে করি তোমরা এটা পারো, বা ওই এক্সামিনই এটা পারে। স্টিল যেটা পারা মানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে করো দেখানোর জন্য, সেটা যদি না দেখাতে পারো, বা ওখানে তোমার কোনো ভুল বা স্টেপে কোনো রকম বিঘ্ন ঘটে, তখন তোমাকে হয়তো বেসিকে চলে যায়। আচ্ছা বিপিটা মেপে দেখাও তো। যদি বেসিকে তোমাকে বলে বিপি, এখন এভরি এক্সামিনার এক্সপেক্ট দ্যাট যে তুমি বিপি দেখতে পারো। তো আবার আসি যে ওই ক্রনিক পলিসিস্টাইটিসের লং কেস তোমাকে কি দেখতে যেতে হতে পারে। মোস্ট কমনলি যেটা বলে যে না, তুমি যখন বলো যে লোকাল এক্সামিনেশনে মার্কস সাইন ইয়ে আছে, আমরা দেখি যে গল ব্লাডারটা পালপেবল কিনা, টেন্ডার কিনা, এটা দেখার জন্য একটা ম্যানুয়াল বা ক্লিনিক্যাল এক্সামিনেশন আমার মনে হয় তোমরা সবাই ব্যাপারটা জানো। কিন্তু এই লং কেসে তোমাকে তুমি ধরে নাও তোমাকে মার্কস সাইনটা দেখাতে হবে। এটা আরেকটা ক্যাচ আপ পয়েন্ট, এই মার্কস সাইনটা দেখানোর জন্য যা যা দরকার সেটা তোমাকে ভালো মতো জানতে হবে। যেমন হিস্ট্রি টেকিং লেখাটা ভালো মতো জানতে হবে, প্রেজেন্টেশনটা যেন একটু সুন্দর হয়, সাবলীল হয়, শুনতে ভালো লাগে, হ্যাঁ, বারে বারে একটা ওয়ার্ড রিপিট না হয়, এরকম একটা চর্চা করতে হবে। এবং এটাই হচ্ছে ওয়ান অফ দ্য পাসিং পয়েন্ট, ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট। 60% তুমি ব্যাটিং করে ফেলছো, নট ইন দ্য আন্ডার গ্রাজুয়েট, অলসো ইন দ্য পোস্ট গ্রাজুয়েট। কথা যার যত সুন্দর শোনা যাবে, সেন্টেন্সের গঠন গঠন যত সুন্দর হবে, শুনতে ভালো লাগবে, হ্যাঁ, পাস করতে সহজ। সেক্ষেত্রে আবারও বলছি আমি যে এই যে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমি ক্লিনিক্যাল এক্সামিনেশনে করার পরে তোমার পরীক্ষা লং কেস শেষ। তো এই লং কেসে আবার দেখার জন্য তো তোমার অনেক কিছু জিনিস থাকে, যেটা ম্যাটেরিয়ালস আমি সকালবেলা বলেছি, অনেক কিছু কয়েকটা বেসিক জিনিস সাথে করে নিয়ে আসতে হবে। সে ফর এক্সাম্পল যে এই লং কেসটা তোমার ভিনাল এনলার্জমেন্ট অফ প্রস্টেট করেছে এবং তোমাকে ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে হবে। না করলেও যে তুমি করেছো সেটা একটা প্রমাণ রাখবে, তো সেজন্য কি লাগবে? গ্লাভস লাগবে।
তো গ্লাভস নিজে না আনলেও এক্সামিনেশন রুম থেকে মেডিকেল কলেজ থেকে তোমাকে প্রোভাইড করা হবে। যে নার্স আছে তোমার সাথে থাকবে সেটা। এখানে যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের বড় প্রশ্ন যে তুমি কিভাবে দেখছো, এটা আরেকটা ক্যাচিং পয়েন্ট। শর্ট কেসে যেমন পেশেন্টকে যখন এক্সামিনেশন করো, এটা একটা ক্যাচিং পয়েন্ট যে তোমাকে খুব ভালো মতো অ্যাসেস করে যে তুমি পেশেন্টের সাথে কিভাবে তুমি বিহেভ করছো। কিন্তু এরপরে তো আর এক্সামিনার তোমাকে আর কোনোদিন দেখবে না, আমিও হয়তো দেখবো না। তুমি তখন চেম্বারে প্র্যাকটিস করবা, কেউ তার দেশের বাড়িতে প্র্যাকটিস করবে। তো ওখানে তুমি পেশেন্টের সাথে কিভাবে অ্যাটিটিউড দেখাচ্ছ, কিভাবে বিহেভ করছো, whether you are danger threat to the patient or not by your attitude or behavior, এটা কিন্তু দেখো। যে পেশেন্টটাকে তুমি মার্কিসেন দেখা শুরু করলা, তুমি যদি মেল একজন এক্সামিনার ক্যান্ডিডেট, তুমি নার্সকে ডাকছো কিনা অ্যাজ অ্যান অ্যাটেন্ডেন্ট, সেটা প্রথম ক্যাচ আপ পয়েন্ট। প্রথমে তুমি নজর দিচ্ছ, ইউ আর আস্ক ফর স্যার আমার একজন নার্স দরকার, দিস ইজ দ্য পাসিং পয়েন্ট। এবং এটা ইমপ্রেশন পয়েন্ট যে না তুমি এটা খুঁজেছো। এবং পরীক্ষার আরেকটা টিক বিটস হচ্ছে তুমি যে জানো সেটা প্রকাশ করতে হবে, যে স্যার আমার একজন নার্স দরকার। মনে মনে রাখলে হবে না, কিন্তু জাহির করতে হবে তুমি জানো এবং এটা এই সময় দরকার। তো নার্সকে ডাকার পরে তুমি পেশেন্টকে নার্সকে বলতে পারো যে আমি পেট দেখবো, আপনি একটু এক্সপোজ করে দেন। সেটা তোমার পোস্টাল মার্জিন থেকে আপ টু সুপ্রাপিউবিক পর্যন্ত করলে হবে। তোমার মিড চেস্ট থেকে মিড থাই এক্সপোজ করতে হবে না তোমার মার্সির সাইড থেকে। নেক্সট যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো যে এক্সামিনেশন শেষ হয়ে গেল আগে এই যে তোমাকে এই যে এক্সপোজার, তারপরে তুমি কনসেন্ট নিলে। তাহলে প্রথম হচ্ছে একটা এক্সামিনেশনের লং কেসে একটা এক্সামিনেশনে তুমি নার্সকে কল করলা কিনা। নেক্সট এক্সপোজারটা এমন একটা এক্সামিনেশন করতে বলা হলো তোমাকে যেটা হচ্ছে কাভার্ড পার্ট, তাহলে তোমাকে এক্সপোজ করতে হবে। তাহলে তুমি নার্সকে দিয়ে এক্সপোজ করছো, ইউ ক্যান অ্যাসিস্ট এবং তুমি কি চাও, কতটুকু তুমি এক্সপোজ করতে চাও সেটা তোমাকে ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। থার্ড হচ্ছে পেশেন্টের সাথে একটা র্যাপোর্ট, একটা মানসিক যোগাযোগ। এতক্ষণ তুমি পেশেন্টের সাথে কথা বলছো, অথবা দেখা গেল গত 7 দিন ধরে পেশেন্টের সাথে তুমি কথা বলছো, বারে বারে তুমি বিকালে এসে দেখছো পেশেন্টটা, তারপরেও পেশেন্টকে তুমি জিজ্ঞেস করবা যে আমি একজন পরীক্ষার্থী, আপনাকে পরীক্ষা করতে চাই, কোনো অসুবিধা হলে বলবেন এবং কোনো ব্যথা পেলে বলবেন। এই যে তুমি কনসেন্টটা নিলা বাংলা ভাষা, এটাও একটা পার্সেন্ট। তারপরে তুমি তোমার হাত কিভাবে ইউজ করো, তোমার হাত কতটুকু যাচ্ছে কতটুকু যাচ্ছে না, এটাও এটাও একটা ক্লিনিক্যাল ক্যাচ আপ পয়েন্ট বা ক্লিনিক্যাল এক্সামিনেশন ইম্পর্টেন্ট অ্যাসেসিং পয়েন্ট। তারপরে তুমি কাজটা শেষ করার পর, এক্সামিনেশনটা শেষ করার পরে তুমি কভার আপ করলা কিনা ওই এক্সপোজ এই আনএক্সপোজ পার্টটা, শাড়ি ঠিক করে দিলা কিনা অথবা চাদরটা ঠিক করে দিলা কিনা এবং শেষে ধন্যবাদ দিলা কিনা, এটা ইম্পর্টেন্ট। আবার আমি আবারও বলছি, প্রথম হচ্ছে সিস্টারকে কল দিলা কিনা, দ্বিতীয় হচ্ছে আনএক্সপোজ পার্টটা এক্সপোজ করার জন্য সিস্টারকে অ্যাসেস করলা এবং সিস্টারকে বললা কিনা, তারপর কনসেন্ট নিলা কিনা, তারপর তুমি ঠিকমতো এক্সামিনেশন করলা কিনা, এট দ্য এন্ড অফ ইউর এক্সামিনেশন তুমি তোমার আনএক্সপোজ পার্টটা এক্সপোজ পার্টটা আবার কভার আপ করলা কিনা। এবং লাস্ট একটা ধন্যবাদ, যে তুমি ভালো থাকবে অথবা ধন্যবাদ, এটুকু বলতে হবে। তার মানে এই যে তুমি তোমার অ্যাটিটিউডটা দেখালা, এই অ্যাটিটিউডটা তোমার প্রাইভেট প্র্যাকটিসেও কন্টিনিউ হবে, এটাই এক্সামিনার বিশ্বাস করে এবং এই বিশ্বাসটাই তোমাকে করাতে হবে। তুমি থিওরিটিক্যালি যাই ভুল করো না কেন, থিওরিটিক্যালি ভুল হতে পারে, সেটা হয়তো তোমার এক্সামটেড হতে পারে এবং সেটা হয়তো কি বলবো আবার কনসিডারেশনে আসতে পারে। কিন্তু এই অ্যাটিটিউড যদি ভুল হয়, এটা অনেকে কনসিডারেশনে আনে না, বলে যে না 50% ঠিক আছে, আরেকবার আসুক। আরেকবার আসুক মানে হচ্ছে যে আবার
পরীক্ষাকালে দিতে হবে। এগুলো হচ্ছে এক্সামিনারের ভাষা, যেটা আমি বিগত ধরে জেনেছি এবং এখন যখন এক্সামিনার হিসেবে যাই তখনও সিনিয়র তাদেরকে দেখি এভাবে কথা বলে। এখানে কিন্তু তোমার লং কেস শেষ। এবং একটা কথা আছে, আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখনও বিশ্বাস করি আইদার তোমার লং কেসটা খুব ভালো হতে হবে অথবা শর্ট কেসটা ভালো হবে। দুইটা ক্লিনিক্যাল পয়েন্ট তোমাকে অবশ্যই একটা থেকে ভালো হবে। টোটাল সার্জারি এক্সামিনেশনের রিটেন, ক্লিনিক্যাল, হসপিটাল। রিটেন তুমি যা লিখলা সেটা একটা পার্ট আছে। ভাইবা কোশ্চেন ওপেন, সবাই জানে সব মেডিকেলের কোশ্চেনই ওপেন হয়ে আছে, তোমরা নিজেও জানো, তোমরা পাও, কিন্তু ওইটা ডেলিভার করতে হবে। তখন তার দেখে দেখে বলতে পারবো না, তাহলে মুখস্থ করতে হবে। তাহলে ওই একটা পার্ট। কিন্তু ক্লিনিক্যাল পার্টটা হচ্ছে তোমার আসল। এটা অন্য কেউ পরীক্ষা দিয়ে দিতে পারবে না, তোমাকে নিজে নিজেই এটাকে নিজের মধ্যে এটা চর্চা করতে হবে এবং যেন তুমি পরীক্ষার সময় এটাকে দেখাতে পারো উইথ কনফিডেন্স। সেটাই হচ্ছে তোমার পাস করার আসল দিয়ে, আইদার লং কেসে অথবা শর্ট কেসে। লাস্ট অফ অল যেটা কিছু কিছু জিনিস লাগে, যেমন তুমি তোমার নিজের স্টেথো, নিজের ব্লাড প্রেশার মেশিন, হ্যাঁ, থার্মোমিটার, তারপর পারকাশন হ্যামার, টর্চ, হ্যাঁ, তারপরে গ্লাভস, তারপরে হচ্ছে তোমার একটা চোঙ্গা বলে না, ইয়া শর্ট কেস দেখার জন্য ব্ল্যাক একটা আমরা এক্সরে প্লেটকে গোল করে নিয়ে আসি ফর ট্রান্সফরমেশন টেস্ট। এই যে বেসিক জিনিসগুলি, এগুলির সাথে তোমার সাথে রাখতে হবে। দেখা গেল যে তুমি এক্সামিনেশন শুরু করলা, এটা খুঁজে পাচ্ছ না, কে তোমাকে দিবে, অন্য জায়গা থেকে দৌড়াদৌড়ি করা, এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট, এগুলি করা যাবে না। এগুলো হচ্ছে আনপ্রফেশনাল অ্যাটিটিউড। তুমি সিনসিয়ার না, অ্যাটেন্টিভ না যে তুমি আজকে পরীক্ষা দিতে আসছো। বুঝতে পারলাম? আমি মনে করি, আমি জানি না, আমি আমি আমার ফিলিং থেকে বলতেছি আর কি। আমি তো গত 2003 থেকে 3 না 5 থেকে আমি টিচিং এ রেজিস্টার থেকে গত 15 বছরে আমি যা দেখেছি যে এগুলাই হচ্ছে স্টুডেন্টের মন দিয়ে। হয়তো ওরা মনে করে না এটা তো খুব মানে ছোট একটা ব্যাপার, এটা আমরা পারবো না বা এটা, কিন্তু ওই জায়গাটাই ভুল করে। ওই জায়গাটাই কিন্তু দেখা হয় বারে বারে। আমি বলছি থিওরি সবাই পারে, আমি থিওরি না পড়ালাম, বেলিয়াম না পড়ে সবাই তো একাডেমিশিয়ান হয়েছে, কিন্তু একটা গুড হিস্ট্রি প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এমন সুন্দর করে বলবে যাতে বোঝা যাবে যে সে কোন দিকে ডায়াগনোসিস নিয়ে যাচ্ছে। হয়তো পারফেকশনিস্ট হবে না, ইভেন আমিও পারফেকশনিস্ট নয়, আমাকে যখন প্রশ্ন করা হবে বা আমি যদি এখন পরীক্ষা দিতে চাই আমি ভুল করব। সুতরাং কিন্তু ওই প্র্যাকটিসটা করতে হবে। প্রেজেন্ট ইউর কেস, দ্যাট মিনস দ্য সালিয়েন্ট ফিচার। তো আজকে কি সাইন অফ হতে পারি? আমি নেক্সট থেকে ওই ইন ডিটেলসে যেতে পারি কেস ওয়াইজ। আর আরেকটা ফিডব্যাক আমাকে দেওয়া যেতে পারে যে অন্যান্য মেডিকেল কলেজে লং কেসে কি কি থাকে, একটা 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 লিস্ট অফ লং কেসেস। জি স্যার, ওটাই করবো স্যার। আপনাকে লিস্ট দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, আমরা কালেক্ট করে দিয়ে দিচ্ছি। তাহলে স্যার আজকের জন্য ক্লাসটি এখানে সমাপ্তি করে দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এত সুন্দরভাবে ডিসক্রাইব করার জন্য। আসলে অনেক ইনফরমেটিভ ছিল স্যার, অনেক ছোট মোটো ভুল থাকে আমাদের, যেগুলো হচ্ছে আপনি ক্লিয়ার করলেন এখন ডিসক্রাইব করে। আমি হিস্ট্রি টেকিংও আবার একটু আলাপ করতে পারি, এটা করবো নেক্সট ক্লাসে। তো জি সবাইকে স্যার। ধন্যবাদ দিয়ে আজকে আমি শেষ করছি। আল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু ওকে। আলাইকুম।